সন্ধ্যা নামার একটা আলাদা স্বভাব আছে। দিনের কোলাহলকে ধীরে ধীরে গিলে ফেলে আর চারপাশে ছড়িয়ে দেয় এক অদ্ভুত নিস্তব্ধতা। ঠিক সেই সময়টাতেই কিছু মানুষ ঘরে ফেরে আর কিছু মানুষ বেরিয়ে পড়ে অজানার খোঁজে। অয়ন আর সমীরণ সেই দ্বিতীয় দলে পড়ে। ওদের কাছে সন্ধ্যা মানেই ছিল এক নতুন অভিযানের শুরু। শহরের আলো আঁধারি পেরিয়ে তারা চলে যেত গ্রামের নির্জন পথ ধরে। কখনো পুকুর পাড়ে, যেখানে জলের ওপর হাওয়ার ছোঁয়ায় অদ্ভুত শব্দ ওঠে, কখনো পুরনো শ্মশান ঘাটে, যেখানে বাতাসে মিশে থাকে এক অজানা ভারী গন্ধ। আবার কোনো দিন কবরস্থানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ওরা থেমে যেত, শুধু শুনতে নিস্তব্ধতার ভেতর লুকিয়ে থাকা অদ্ভুত শব্দগুলো। এই নেশাটা ওদের দুজনেরই রক্তে মিশে গিয়েছিল। ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া, একই স্কুল, একই প্রাইভেট, একই বেঞ্চে বসে গল্প করা। পাড়ায় সবাই ওদের চিনত জগাই মাধাই নামে। অন্যদের থেকে আলাদা ছিল একটা জিনিস, ভয়কে ওরা কখনো এড়িয়ে যায়নি, বরং খুঁজে বেরিয়েছে। সমীরণ প্রায়ই বলতো, যেখানে সবাই যেতে ভয় পায় সেখানেই তো আসল রহস্য লুকিয়ে থাকে। অয়ন তখন হেসে উত্তর দিত, আর সেই রহস্যটা খুঁজে বের করার জন্যই তো আমরা আছি। কিন্তু ওরা জানতো না, সব রহস্য খুঁজে বের করার জন্য নয়। কিছু রহস্য আছে যেগুলো নিজে থেকে সামনে আসে, আর একবার সামনে এলে পেছনে ফেরা যায় না। সেরকমই এক সন্ধ্যায়, যখন আকাশের চাঁদটা আধো ঢাকা মেঘের আড়ালে লুকোচুরি খেলছিল, অয়ন আর সমীরণ বেরিয়ে পড়েছিল তাদের প্রতিদিনের মতোই। কিন্তু সেদিনের পথটা ছিল আলাদা। সেদিন ওরা যে জায়গায় গিয়েছিল সেটা নিয়ে পাড়ায় অনেকদিন ধরেই চাপা গুঞ্জন ছিল, এক পুরনো পরিত্যক্ত শ্মশান ঘাট, যেখানে নাকি রাত নামলেই কিছু একটা জেগে ওঠে। আর সেই রাতেই প্রথমবারের মতো ওরা বুঝতে পারল সব নেশারই একটা মূল্য আছে। সেদিন সন্ধ্যা নামতে না নামতেই ঘড়ির কাঁটা প্রায় 7টা ছুঁই ছুঁই। টিউশন শেষ করে বাড়ি ফেরার পথে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। চারপাশে এক ধরনের আধো অন্ধকারে নেমে এসেছে। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলো যেন ঠিকমতো জ্বলতেও চাইছে না। সব মিলিয়ে পরিবেশটা অদ্ভুতভাবে চুপচাপ। অয়ন আর সমীরণ সাইকেল ঠেলে পাশাপাশি হাঁটছিল কিছুক্ষণ। তারপর হঠাৎ সমীরণ বলল, কি রে, আজকে সোজা বাড়ি যাবি নাকি একটু ঘুরে আসা যাবে? ঘুরতে তো যাবই, কিন্তু যাব কোথায়? আচ্ছা, এই আশেপাশে এমন কোনো জায়গা আছে রে যেটাতে আমরা যাইনি? সমীরণ কাঁধ ঝাঁকিয়ে বলল, সেটাই তো সমস্যা। সব জায়গায় তো প্রায় ঘোরা হয়ে গেছে, নতুন তো কোনো জায়গা এখন মাথাতেও আসছে না। একটু চুপ করে থেকে অয়নের চোখে হঠাৎ এক ঝিলিক দেখা গেল। সে সাইকেলের হ্যান্ডেলটা শক্ত করে ধরে বলল, এই একটা জায়গা আছে, খুব বেশি লোক সেখানে যায় না, আর খুব বেশি লোকে জানেও না। তবে জায়গাটা না গ্রামের দিকে, বুঝলি? ধান ক্ষেতের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, আর একদম নিরিবিলি জায়গাটা। আর পাশে না একটা পুরানো শ্মশান ঘাটও আছে। সমীরণ ভ্রু তুলে তাকালো। শ্মশান ঘাট? মানে ওই যে যেখানে নানা রকম কথা শোনা যায়, ওই যে লোকে যে বলে ওখানে নাকি অনেক কিছু শোনা যায় রাতের বেলা?
তুই ওই জায়গাটার কথা বলছিস? অয়ন একটু দুষ্টু হেসে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, ওটাই। লোকে বলে রাতে নাকি ওখানে অদ্ভুত সব শব্দ শোনা যায়, ছায়া নড়ে, কে বা হাঁটে। ভাবছি আজকেই চল না রে, গিয়ে দেখে আসি কি। সমীরণ হেসে উঠল। চল তাহলে, আজ দেখি সত্যি কিছু আছে নাকি সব গাঁজাখুরি গল্প। অয়নও হেসে বলল, ঠিক আছে, আজই ফাইনাল হয়ে যাবে। ভূত আছে কি না আজ সেটা প্রমাণ হয়েই যাবে। আসলে ওরা দুজনেই এসব ভূত প্রেতের গল্পে বিশ্বাস করতো না, বরং এইসব গুজবই ওদের আরও টানত। ভয় পাওয়ার বদলে ওদের মধ্যে ছিল এক অদ্ভুত কৌতূহল, অজানাকে কাছ থেকে দেখার ইচ্ছে। সমীরণ সাইকেলে উঠে প্যাডেল মারতে মারতে বলল, হ্যাঁ চল, দেরি না করে রওনা দেই। বেশি রাত হয়ে গেলে আবার ভূত না এসে পড়ে। অয়ন হেসে জবাব দিল, ভূত এলে তো ভালোই, এতদিন ধরে খুঁজছি, আজ যদি সত্যিই দেখা মেলে তাহলে তো ধন্য হয়ে যাব ভাই। দুজনে একসাথে সাইকেলে চেপে বসলো। তারপর ধীরে ধীরে শহরের আলো পিছনে ফেলে তারা এগিয়ে যেতে লাগলো গ্রামের অন্ধকার পথের দিকে। রাস্তার দুই পাশে ধানক্ষেত, হালকা কুয়াশার মতো ধোঁয়া ভাসছে, আর দূরে কোথাও থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। সামনের পথটা যত এগোচ্ছিল ততই যেন অজানার দিকে টেনে নিয়ে যাচ্ছিল ওদের। আর সেই পথে লুকিয়েছিল এমন কিছু যার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। গ্রামের পথে ঢুকতেই চারপাশটা যেন অন্য এক জগতে বদলে গেল। সরু কাঁচা রাস্তা, দুপাশে অন্ধকারে ঢেকে থাকা ধানক্ষেত, হাওয়ায় ধানের গন্ধ মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছিল। আকাশে আধখানা চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে মাঝে মাঝে আলো ফেলছে মাটির উপর। দূরে কোথাও হঠাৎ শিয়ালের তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো। সেই শব্দ যেন নিস্তব্ধতাকে ছিন্ন করে আরও ভয়ানক করে তুলল পরিবেশটাকে। সাইকেলের চাকার ঘর্ষণের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। আর যতই তারা এগোচ্ছিল ততই মনে হচ্ছিল অন্ধকার যেন তাদের গিলে ফেলতে চাইছে। সামনের পথটা যতই অন্ধকার হয়ে উঠছিল, সমীরণের বুকের ভেতরটা ততই অস্বস্তিতে ভরে উঠছিল। চারপাশে এমন এক ঘন অন্ধকার, নিজের আঙ্গুল দেখা যাবে না। থাম ভাই, আর এগোতে হবে না। দেখ না, কিছু দেখা যাচ্ছে না সামনে। মনে হয় আজ অমাবস্যা। পরিবেশটাও যেন কেমন লাগছে। অয়ন পিছন ফিরে তাকিয়ে হেসে বলল, কিরে, এত তাড়াতাড়ি দম শেষ? তুই না বলছিলি ভূত টুত কিচ্ছুই নেই? সমীরণ একটু বিরক্ত গলায় বলল, না থাকলেই ভালো, কিন্তু তাই বলে এমন অন্ধকারে ঢুকতে হবে নাকি? কাল গেলে হতো না? অয়ন সাইকেল থামিয়ে একদম সামনে এসে দাঁড়ালো। তারপর মুচকি হেসে বলল, এই সত্যি করে বলতো ভাই, তুই ভয় পাচ্ছিস? তোকে দেখে মনে হচ্ছে তুই ভয় পাচ্ছিস। সমীরণ তাড়াতাড়ি বলল, ভয় পাবো কেন? আমি শুধু বলেছি জায়গাটা ভালো লাগছে না। অয়ন হেসে উঠল, এইটাই ভয় পাওয়া ভাই। আরে তুই তো একবারে ভীতু হয়ে গেছিস রে। ছোটবেলায় সেই সম্মেলনটা আজ কোথায়? সমীরণ একটু চুপ করে রইল। অয়ন আবার খোঁচা দিয়ে বলল, এই তুই বাড়ি চলে যা, আমি আজ একাই শ্মশানঘাটে গিয়ে দেখে আসবো ভূত আছে কি না। কথাটা শুনে সমীরণের ভেতরের জেদটা যেন হঠাৎ জেগে উঠল। সে একটু রেগে গিয়ে বলল, এইসব নাটক করিস না। আমি ভীতু না, বুঝলি? চল দেখি কি আছে সামনে, চল। এই তো এবার সাহস বেড়েছে বন্ধুর। ঠিক আছে চ, সামনে যাই।
শেষ পর্যন্ত সমীরণ আর পিছিয়ে এলো না। অয়নের সাথে তাল মিলিয়ে সেও সাইকেলের প্যাডেলে জোরে চাপ দিল। অন্ধকার রাস্তা চিরে তারা আবার এগিয়ে চলল অজানার দিকে, যেখানে অপেক্ষা করছিল এমন কিছু যা ওদের ধারণার বাইরে ছিল। দেখতে দেখতে প্রায় আধ ঘন্টা সাইকেল চালানোর পর ওরা পৌঁছে গেল সেই কুখ্যাত শ্মশান ঘাটের সামনে। একটা জায়গা যার নাম শুনলেই এলাকাবাসী সন্ধ্যার পর পথ বদলে নেয়। চারপাশে এমন এক নিস্তব্ধতা, যেন এই জায়গাটা নিজেই নিজের মধ্যে কিছু লুকিয়ে রেখেছে। সামনে এসে দাঁড়াতেই ওরা বুঝতে পারল জায়গাটা খুব বড় নয়, ছোট্ট একটা ফাঁকা জমি। তার একপাশ দিয়ে কালো জলের মতো নদী ধীরে ধীরে বয়ে যাচ্ছে। নদীর উপর হালকা কুয়াশা ভাসছে, আর তার ঠিক পাশেই শ্মশান ঘাট, নিঃশব্দ অথচ ভীষণ ভারী একটা উপস্থিতি নিয়ে। শেষ চিতাটার দিক থেকে ধোঁয়া এখনো কুণ্ডলি পাকিয়ে উঠছে। মনে হচ্ছিল খুব বেশিক্ষণ আগে নয়, কিছুক্ষণ আগেই সেখানে কোনো দেহ দাহ করা হয়েছে। বাতাসে মিশে আছে তীব্র ধোঁয়ার গন্ধ, তার সঙ্গে এক অস্বস্তিকর পোড়া মাংসের গন্ধ, যেটা নাকে যেতেই শরীরটা যেন গুলিয়ে উঠছিল। সমীরণের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। সে নাকটা চেপে ধরে কষ্ট করে বলল, ভাই, এই গন্ধটা সহ্য হচ্ছে না, বমি চলে আসছে, চল না ফিরে যাই। অয়ন চারপাশটা গভীরভাবে লক্ষ্য করছিল। তার চোখে যেন এক অদ্ভুত উত্তেজনা। সে ধীরে ধীরে বলল, একটু দাঁড়া ভাই, পরিবেশটাকে ফিল কর। এইরকম জায়গায় তো প্রতিদিন আসা যায় না না। সমীরণ অস্থির হয়ে উঠল। ফিল করবি মানে? এখানে দাঁড়িয়ে থাকার কি আছে? না, আমার একদম ভালো লাগছে না। চল না ভাই, প্লিজ, আমার ভালো লাগছে না, বিশ্বাস কর। ভাই চল না রে, বেশি রাত হলে মা আমাকে আবার বকবে, চল না। অয়ন হালকা হেসে বলল, এই, তুই না বলেছিলি ভুটুত কিছু নেই, তাহলে এত অস্থির হচ্ছিস কেন রে? সমীরণ এবার একটু বিরক্ত হয়ে বলল, ভূত থাক বা না থাক, জায়গাটা ঠিক ভালো লাগছে না। চল না রে, পরে আবার আসবো, কথা দিচ্ছি পরে আবার আসবো, চল না এখন। কিন্তু অয়ন যেন নাছর বান্দা, সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে চায়। এই অদ্ভুত ভারী ভৌতিক পরিবেশটাকে নিজের মতো করে অনুভব করতে চায়। ঠিক সেই সময় আকাশটা হঠাৎ আরও ঘন অন্ধকার হয়ে এলো। ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। ধীরে ধীরে তার গতি বাড়তে লাগলো। দূরে কোথাও গুরু গুরু শব্দে মেঘ ডাকতে লাগলো। একটা গভীর ভারী আওয়াজ, যা যেন শ্মশান ঘাটের নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। মনে হচ্ছিল আর বেশি দেরি নেই, যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসবে, আর সেই বৃষ্টির সঙ্গে হয়তো নামবে আরও কিছু, যেটার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ঠিক তখনই নিস্তব্ধতার বুক চিরে ভেসে এলো এক অস্পষ্ট শব্দ। প্রথমে খুব ক্ষীণ, তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। যেন একসাথে কয়েকটা মানুষের গলা দূর থেকে ভেসে আসছে। অয়ন আর সমীরণ দুজনেই চুপ করে কান খাড়া করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর শব্দটা পরিষ্কার হলো। শব্দটা শুনতেই দুজনের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। যেন এই নিস্তব্ধতার মধ্যে এই আওয়াজটা একেবারেই অস্বাভাবিক। তবুও কেউই মুখে কিছু বলল না, শুধু একে অপরের দিকে একবার তাকিয়ে
আবার সামনে চোখ ফেরালো। অন্ধকারের গভীর থেকে ধীরে ধীরে কিছু ছায়া ভেসে উঠল। অয়ন আর সমীরণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন পা দুটো মাটির সাথে আটকে গেছে। ধীরে ধীরে সেই লোকগুলো অন্ধকার ভেদ করে শ্মশান ঘাটের সামনে এসে থামল। মোটামুটি 6-7 জন হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার, তাদের কারোর মুখই স্পষ্ট দেখা যাচ্ছে না। এত কাছাকাছি দাঁড়িয়েও যেন অন্ধকারটা তাদের গিলে রেখেছে। শুধু অস্পষ্ট কিছু ছায়ামূর্তি আর তাদের হাতে ধরা সেই নিথর দেহ। চারপাশে আবার নেমে এলো এক অদ্ভুত নীরবতা। শুধু নদীর হালকা শব্দ আর দূরের মেঘের গর্জন, আর সেই অদেখা মুখগুলোর নিঃশব্দ উপস্থিতি, যা অয়ন আর সমীরণের মনের ভেতর অজানা এক শীতল ভয় ঢুকিয়ে দিচ্ছিল। লাশটা মাটিতে নামানোর পর আশ্চর্যজনকভাবে 6-7 জন লোক একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন হঠাৎ সময় থেমে গেছে। না কোনো নড়াচড়া, না কোনো শব্দ। এই অস্বাভাবিক দৃশ্য দেখে অয়ন আর সমীরণ একে অপরের মুখের দিকে তাকালো। চোখে চোখ পড়তেই বোঝা গেল দুজনের মনেই একই প্রশ্ন, এটা কি স্বাভাবিক? ঠিক তখনই সেই স্থির ছায়ামূর্তিগুলোর ভেতর থেকে একজন ধীরে ধীরে এগিয়ে এলো তাদের দিকে। অন্ধকারে তার অবয়বটা অস্পষ্ট, কিন্তু তার উপস্থিতি যেন আশেপাশের হাওয়াকেও ভারী করে তুলেছিল। সামনে এসে সে কর্কট স্বরে বলে উঠল, এখানে কি করতে তোরা এসেছিস? অয়ন গলা শুকিয়ে যাওয়া সত্ত্বেও নিজেকে সামলে বলল, না মানে আমরা এখানে একটু ঘুরতে ঘুরতে এসেছিলাম। লোকটা থেমে রইল কয়েক সেকেন্ড, তারপর সেই একই ভাঙ্গা খসখসে গলায় বলল, এখানে তো কেউ ঘুরতে আসে না। জানিস না, এখানে যারা রাতে আসে তারা আর কেউ ফিরে যেতে পারে না। কথা শেষ হতেই সে হঠাৎ বিকটভাবে হেসে উঠল। সেই হাসি যেন চারপাশের অন্ধকারকে ছিন্ন ভিন্ন করে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। অয়ন আর সমীরণের বুকের ভেতরটা যেন ধড়ফড় করে উঠল। হৃৎপিণ্ডটা যেন পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে আকাশ চিরে এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই ক্ষণিক আলোর ঝলকেই ওরা দেখতে পেল লোকটার মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন বহুদিন রক্তের স্পর্শ পায়নি। চামড়া টান টান হয়ে হাড়ের গঠন স্পষ্ট হয়ে উঠেছে। চোখ দুটো ভয়ঙ্কর, কোনো মনি নেই, সম্পূর্ণ সাদা, যেন মৃত মানুষের শূন্য দৃষ্টি। চোখের কোণ দিয়ে কালচে দাগ নেমে এসেছে গালের দিকে। ঠোঁট ফেটে গেছে, ঠোঁটের কোণে জমাট বাঁধা কালো কিছু লেগে আছে। দাঁতগুলো অস্বাভাবিক লম্বা আর বেঁকে আছে, যেন পচে যাওয়া কঙ্কালের অংশ। মুখের ভেতর থেকে এক ধরনের পচা স্যাঁতস্যাঁতে গন্ধ বেরোচ্ছে। তার পুরো মুখটাই যেন জীবিত আর মৃতের মাঝামাঝি এক বিকৃত অস্তিত্ব। এই দৃশ্য দেখে অয়ন আর সমীরণ দুজনেই আতঙ্কে জমে গেল। পালাতে চাইল, প্রাণপণে দৌড়ে পালাতে চাইল, কিন্তু পারল না। যেন কোনো অদৃশ্য শক্তি তাদের পা দুটো মাটির সাথে আটকে রেখেছে। শরীর নাড়াতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। ঠিক তখনই আকাশ থেকে টুপটাপ করে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করলো।
ঠান্ডা বৃষ্টির ফোঁটা গায়ে পড়লেও তাদের শরীরের ভেতরের আতঙ্ক এক চুলও কমল না, বরং সেই ভৌতিক পরিবেশে বৃষ্টির শব্দ যেন আরও এক অশুভ সুর তৈরি করে তুলল। যেখানে ফেসে গেছে ওরা দুজন, ফেরার কোনো পথ নেই। ঠিক তখনই ওরা খেয়াল করলো পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলো আর স্থির নেই, ধীরে ধীরে অস্বাভাবিকভাবে একসাথে এগিয়ে আসছে ওদের দিকেই। পায়ের শব্দ খুব জোরে নয়, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যে প্রতিটা শব্দ যেন কানে বিঁধে যাচ্ছিল। সমীরণ হঠাৎ আতঙ্কে চিৎকার করে উঠল, অয়ন, পালা! আর এক মুহূর্ত দেরি না করে দুজনেই দৌড় লাগালো। কে আগে কে পরে কিছুই মাথায় নেই, শুধু বাঁচতে হবে, এই একটা তাড়নাই ওদের এগিয়ে নিয়ে যাচ্ছিল। অন্ধকার রাস্তা, কাদা, বৃষ্টি, কিছুই আর থামাতে পারছিল না ওদের। গুড়ি গুড়ি বৃষ্টি ততক্ষণে ঝুমে পরিণত হয়েছে, জামা কাপড় ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে, চুল থেকে জল পড়ছে, কিন্তু সেসবের দিকে ওদের কোনো খেয়াল নেই। ওরা দৌড়ে চলেছে গ্রামের কাঁচা পথ পেরিয়ে, পুকুরের ধারে পিছলে যেতে যেতে, ধান ক্ষেতের আল ধরে, কখনো কাঁটা ছোপে ধাক্কা খেয়ে আবার উঠে দাঁড়িয়ে, তারপর আম বাগানের ভেতর দিয়ে অন্ধকার চিরে ছুটে চলেছে। কোন দিকে যাচ্ছে, কোথায় পৌঁছাবে কিছুই জানে না, শুধু পিছনে তাকানোর সাহসও নেই। সমীরণ হাঁপাতে হাঁপাতে চিৎকার করে বলছিল, তোর জন্যই হয়েছে সব। তুই না বললে আমি কখনো আসতাম না এখানে। বলেছিলাম না ফিরে যাই। অয়নও দম নিতে নিতে বলল, চুপ 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 কর শালা, এখানে এসব বলা যায় না, আগে বাঁচি। ঠিক তখনই দুজনেই স্পষ্ট শুনতে পেল ওদের পেছনে পায়ের শব্দ এখনও আসছে। এক নয়, একাধিক, যেন ঠিক একই দূরত্ব বজায় রেখে কেউ ওদের অনুসরণ করছে। এই শব্দটা ওদের আরও ভয় পাইয়ে দিল। ওরা আরও জোরে জোরে দৌড়াতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত শরীর আর সায় দিল না। একটা ফাঁকা জায়গায় এসে দুজনেই থেমে গেল। হাঁপাতে হাঁপাতে মাটিতে হাত রেখে ঝুঁকে পড়ল, মুখ ধরফর করছে, গলা শুকিয়ে কাঠ। সমীরণ কাপা গলায় বলল, আমরা 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 খুব বড় ভুল করে ফেলেছি রে। ওই জায়গায় যাওয়া উচিত হয়নি। অয়ন এবার চুপ, তার মুখে আর আগের সেই সাহস নেই। কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, এটা কোনো সাধারণ জায়গা না, আমাদের আসা উচিত হয়নি। সমীরণ ভয়ে চারপাশে তাকাতে তাকাতে বলল, ওরা কি এখনো আমাদের পেছনে আছে? অয়ন উত্তর দেওয়ার আগেই হঠাৎ সামনে থেকে এক বিকট শব্দ ভেসে এলো, যেন মাটি ফেটে কিছু বেরিয়ে আসছে। দুজনেই একসাথে মাথা তুলে সামনে তাকালো, আর সেই দৃশ্য দেখে রক্ত হিম হয়ে গেল। অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেই লোকগুলো, একই ৬-৭ জন, আর তাদের সামনে দাঁড়িয়ে সেই বিকট মুখওয়ালা মানুষটা। কখন কিভাবে ওরা সামনে এসে গেল কিছুই বোঝা গেল না। ধীরে ধীরে তারা আবার এগিয়ে আসতে লাগলো, ঠিক আগের মতোই নিঃশব্দে, কিন্তু এবার আরও কাছে, আরও ভয়ঙ্করভাবে। অয়ন আর সমীরণ বুঝতে পারল ওরা শুধু পালাচ্ছিল না, ওরা ফেঁসে গেছে একদম।